আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমার থাম্বেলটা দেখেও বুঝতে পারছেন বর্তমানে এই যে খাদ্য সংকট চলছে, যেটা আপনাদেরকে স্বীকার করবে না। এখন আপনারা পত্রিকার বিভিন্ন নিউজ দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন ফটোকার্ড দেখতে পাচ্ছেন যে আমাদের সেনা প্রধান ইন্ডিয়াতে যাচ্ছে। তো ইন্ডিয়াতে যাচ্ছেন আসলে হচ্ছে যে ইন্ডিয়াতে 14 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত সম্ভবত একটা সম্মেলন আছে, যেটা হচ্ছে যে বিশ্বের যেই 30টা দেশ থেকে শান্তিরক্ষী মিশনে সৈন্য যায় তাদেরকে নিয়ে একটা বিশাল সম্মেলনের আয়োজন করেছে। সেটার হোস্ট হচ্ছে যে ইন্ডিয়া। তো সেই হিসাবে আপনার বিভিন্ন দেশের সেনা প্রধানরা যেহেতু আসবেন বা বড় বড় অফিসাররা আসবেন, সেহেতু আমাদের দেশের সেনা প্রধানও ইন্ডিয়াতে যেতে পারেন। তো পারেন বলছে এই জন্য যে এখন এটা আসলে বিচার বিবেচনা করবে ইন্ডিয়ান গভর্নমেন্ট, শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে। যে ইন্ডিয়ার গভর্নমেন্ট আমাদের এই সেনা প্রধানকে আসলে যেতে দিবেন কিনা, যেতে দিবেন কিনা বলতে মানে ওনার ইন্ডিয়াতে আসতে দেবেন কিনা, নাকি ইন্ডিয়া নাকি বাংলাদেশকে বলা হবে যে সেনাপ্রধান ছাড়া অন্য কাউকে পাঠাও। যেটার যে কোনো একটা কিছু ঘটতে পারে। সরকার তারা কি করবে? তারা করবে কি, যদি কোনো অবস্থায় ইন্ডিয়া যদি আমাদের এই সেনা প্রধানকে ইন্ডিয়াতে যাওয়ার অনুমতি না দেন, তখন গভর্নমেন্ট তারা সবার কাছে, আমাদের সকলের কাছে বলবেন যে ভাই, এই আমরা তো আসলে এখানে মিটিং এ সেনাপ্রধান যাওয়ার কোনো প্রয়োজন নাই, তাই আমরা একজন অফিসার পাঠাইছি, কারণ এইখানে এইসব মিটিং এ এত বড় সেনাপ্রধান যায় কি লাভ? হইতে পারে। আর যদি সেনাপ্রধান যাইতে পারে, তাহলে এবার এদিকে আবার ব্যাপক গুঞ্জন শুরু হবে কি হচ্ছে। তবে একটা জিনিস আমার যতটুকু মনে হয়, হয়তো আপনাদের কাছে মনে হতে পারে যে দেখেন, বর্তমান সরকার সেনাপ্রধানকে হয়তো পাঠাইতে পারে, যদি ইন্ডিয়া রাজি হয় তাহলে সেনাপ্রধানকেই পাঠাবে। তার কারণ কি জানেন? ওই যে জামাতের বৃহৎ ফকিন্নি নেতা, তিনি বলেছিলেন যে 50 লক্ষ যুবক রেডি, ওনারা গাজবাতুল কিন্দ করবেন। কিন্তু উনি জানে না যে 50 লক্ষ রাইফেলও সারা বাংলাদেশে নাই। সমস্ত বাহিনী বৈধ অবৈধ সব অস্ত্র মিলে 50 লক্ষ নাই। এরপরে গাজবাতুল হিন্দ করতে যাবেন। আর ইন্ডিয়া পারমাণবিক শক্তিধর দেশ, ওরা বৈশা থাকবে যে ভাইয়া আপনারা আসেন, আমাদেরকে কচু কাটা করেন, আমরা বসে আছি, আপনাদের গাজবাতুল হিন্দ করেন। তো এই বিষয়ে হয়তো মাপ চাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য আমাদের সেনাপ্রধানকে পাঠাইতে পারেন যে সেনাপ্রধান সাহেব প্লিজ আপনি একটু যান, যে এটা ক্ষমা প্রার্থনা করে আসেন, যেগুলো যা হয়েছে ভুল বুঝাবুঝি হয়েছে। এছাড়াও আপনারা জানেন যে বর্তমানে এই যে খাদ্য সংকট চলছে, যেটা আপনাদেরকে স্বীকার করবে না এখন। তার কারণ হচ্ছে যে শেখ হাসিনার সরকারের সময়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সময় খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছিল আমাদের দেশ। সব গোডাউন, সবকিছুতে খাদ্য ছিল। যার কারণে এখনো টিসিবি থেকে অন্যান্য যেসব মাল বেরে আপনারা দেখেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সে নাম আছে, চাউলের বস্তা, ডাউলের বস্তা, তেলের বস্তা, সব জায়গায়। সেটা আসলে শেষ হয়ে আসছে। শেষ 1 বছর যাবত কোনো আমদানি নেই, উৎপাদন নাই, আমদানি নেই, কোনো কিছুই নেই। সুতরাং এই খাদ্যদ্রব্য যখন শেষ হয়ে আসছে, এর মধ্যে ইন্ডিয়া আপনার চাউল দিবে না, এটা আরো 3 মাস আগে বলছে। আমার একটা ভিডিওতে আছে 3-4 মাস আগে, যা আমি বলেছিলাম তখন। তখন অনেকে বলেছিলেন ফাউল কথা বলি। তো ওখান থেকে যেহেতু চাউল ডাল কিছুই দিবে না, এখন আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী তা উনি কি বললেন জানেন? যে দেখেন, পার্শ্ববর্তী রাষ্ট্র তো আমাদেরকে দিচ্ছে না, চাউল দিবে না বলে দিয়েছে, আমরা বিভিন্ন জায়গা থেকে চিন্তা করছি আনার। এইরকম অনেকবার হয়েছে, অনেক জায়গা থেকে আনার চেষ্টা করেছে। ভিয়েতনাম প্রচুর দাম, যে চাউল ইন্ডিয়া 60 টাকায় দেয়, ভিয়েতনাম ওইটা 90 টাকায় দেয়। আপনাদের এক্সাম্পল বলতেছি, মায়ানমার তো আপনাদের দিবেই না। মায়ানমারের সেনাপ্রধান বলছে যে আপনাদের অফিসাররা সন্ত্রাসী গ্রুপগুলোকে উস্কানি দিয়ে, টাকা পয়সা, অর্থ, বন্দুক দিয়ে বার্মার ভিতরে পাঠাচ্ছেন গোলাগুলি করতে। রোহিঙ্গা ক্যাম্পে আপনারাই ট্রেনিং দেওয়াচ্ছেন, আপনাদের সেনাবাহিনী ভেতরে যাইয়া, রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে যাইয়া গোলাগুলি করতেছেন, ক্যাম্প বলতে আরাকান রাজ্যে যাইয়া। সুতরাং মায়ানমারের সাথে একটা পেচ কি আছে? এরপরে আনবেন কার থেকে? সমস্যা তো আছে। চাল উৎপাদনকারী দেশ আরো আছে, কিন্তু ইন্ডিয়ার চেয়ে সস্তায় কেউ দিতে পারে। পাকিস্তান থেকে, পাকিস্তান তো নিজেই খাইতে পায় না। আর মুসলিম বিশ্বের সবচেয়ে বড় যেই জঙ্গি নেতা এরদোয়ান,
উনি আটার জন্য এখন পায়ে ধরতেছে ইন্ডিয়া। অবস্থা কিন্তু চতুর্দিকেই খারাপ। তো এখন আমাদের এই সেনাপ্রধান আসলে যাইতে পারেন কিনা, বা গেলে ওখানে কি হয়, কার কার পায়ে ধরেন উনি, এটা এখন দেখার বিষয়। আর অনেকেই এই মুহূর্তে বলা শুরু করেছেন যদি যায় হয়তো শেখ হাসিনার সাথে আলাপ হয়ে যেতে পারে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য। তো আমি বলি, আওয়ামী লীগ আর শেখ হাসিনা এই সেনা ক্যাম্পের বা সেনাবাহিনীর কাঁধে ভর দিয়া আজ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আসে নাই, সরকারও গঠন করে নাই। সুতরাং এসব সেনাবাহিনী আর সেনা প্রধানকে আওয়ামী লীগ 2 পয়সার দামও দেয় না, তাদের কাঁধে ভর দিয়ে আসতে হবে। আর এই বিএনপি জামাতে আপনাদেরও বলি, আপনারা এতদিন আমাদেরকে বলতেন না যে আমরা পুলিশ নিয়ে আসি, আমরা ছাত্রলীগ আওয়ামী লীগ পুলিশ বিহীন আসতে, তো আর এখন আপনারা 36 দল মিলে এক হয়েছেন, পুলিশ বিডিআর তো আছে, লগে আবার সেনাবাহিনীকেও নিছেন। এখন আপনাদেরকে একটা ওপেন চ্যালেঞ্জ দেই, পুলিশ থাকুক, এরপর আপনারা কয়দিন টিকেন। আর আমার ছাত্রলীগের ভাই বোন, যুবলীগের ভাই বোন, আওয়ামী পরিবারের ভাই বোনকে কি বলো জানেন? আসলে ওই পুলিশ মারলে কোনো মামলা হবে না। তার কারণ হচ্ছে এর আগে 3,500 পুলিশ মাইরা ফেলাইছে, সেইটার ইন্ডিমিউনিটি পাইছে। এরপরও পুলিশের শিক্ষা নেই, পুলিশ বরং আমরা পুলিশ হত্যার বিচার চাই। পুলিশ এখন আমাদের এই হত্যা করে জায়গায় জায়গায়, পুলিশ এখন আমাদের এই বাধা দেয়, আমাদের এই ধরে। পুলিশ তার ভাই বোন বন্ধু যারা মরছে তাদের প্রতি তাদের কোনো সিম্পিতি নেই। তারা হচ্ছে যে কারাপ্টেড পুলিশ। পুলিশ যেমন কারো মা বাবা ভাই বোন হয় না, পুলিশ কারো বন্ধুও হয় না, এটা একটা কথাই আছে না। সে পুলিশ মারলে কোনো কিছুই হবে না, পুলিশ মারলে কোনো ইয়ে নাই। কারণ হচ্ছে যে ওই যে কচি খাইলে গুণা আছে, জুনা খাইলে গুণা নাই, হুজুরেরা বলে না, ঠিক ওই রকম। অন্য কাউরে মারলে আপনার মামলা খাইতে পারেন, পুলিশ মারলে মামলা নাই। আর যারা হত্যা মামলা টামলা খাইছেন তাদের অবস্থা এখন আমি কি বলবো, যে বর্তমানে বাংলাদেশে চুরির মামলা যদি হয় আপনার বিরুদ্ধে, আপনি চিন্তার বিষয় যে চুরির মামলা হয়েছে, এটা একটা চিন্তার বিষয়। কিন্তু হত্যা মামলা এটা ভাই মুড়ি মুরগি হয়ে গেছে, এই মামলা দিতেই থাকুক, কিচ্ছু হবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি, যেটি গঠিত হয়েছিল 1971 সালে স্বাধীনতা যুদ্ধের রাজাকার আল বদর আল শামসের মতো ঘৃণিত যুদ্ধবাদীদের বিচার করার জন্য। 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর আইনকে পকেটে পুরে সেখানে ইউনূসের সরকার শুরু করেছিল জুলাই হত্যাকাণ্ড সহ আওয়ামী লীগ আমলে সংগঠিত গুম খুনের বিচার। পুরোটা জামাতপন্থী আইনজীবী, যারা কিনা একসময় যুদ্ধাপরাধীর দায়ে অভিযুক্তদের পক্ষে লড়ত, তাদেরকে ইউনূস আসিফ নজরুলরা দায়িত্ব দেন রাষ্ট্রপক্ষের আইনজীবীর। ডক্টর ইউনূসের গড়া সেই আইসিটিতে চলছিল কোটি টাকার ঘুষ বাণিজ্য। তাজুল ইসলামের সেই আইনজীবী দলের সদস্যরা দেদারসে করেছে মামলা বাণিজ্য। এর আগে আইসিটির এক আইনজীবী আর এক আইনজীবীর বিরুদ্ধে ব্যাগ ভর্তি টাকা খাওয়ার অভিযোগ করেছিলেন। এবার কোনো অভিযোগ নয়, সরাসরি কোটি টাকা দাবির অডিও রেকর্ড ভাইরাল হয়েছে তাজুল বাহিনীর সদস্যের বিরুদ্ধে। একাধিক গণমাধ্যম বলছে তারা সেই অডিও রেকর্ডটি যাচাই করে দেখে এর সত্যতা খুঁজে পেয়েছে। অভিযোগটি উঠেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে। তিনি চট্টগ্রামে কলেজ ছাত্র ওয়াসিম আকরাম হত্যা মামলা থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে খালাস করিয়ে দেওয়ার আশ্বাসে 1 কোটি টাকা ঘুষ দাবি করেছেন। লিখা অডিওতে একেবারে মাছের বাজারের মতোই এই আইনজীবীকে ঘুষের রেট নিয়ে দর কষাকষি করতে শোনা গেছে। মজার বিষয় হলো, এই অভিযোগ উঠেছিল ইউনূসের সরকার আমলে এবং সেই অভিযোগের কথা জানতেন তখনকার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। কিন্তু এত বড় কাণ্ড ঘটে যাওয়ার পর বহাল তবিয়ত দিয়েছিলেন অভিযুক্ত সেই আইনজীবী সাইমুম রেজা তালুকদার। অডিও টেপগুলো ফাঁস হওয়ার কয়েক ঘন্টা আগে এই আইনজীবী পদত্যাগ করেন। লেখা অডিও টেপগুলোতে টাকার লেনদেন সহ পুরো বিচারিক প্রক্রিয়ায় আরো কয়েকজন আইনজীবীর নাম উঠে এসেছে, যারা ছিলেন তাজুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী। প্রশ্ন হলো, এত বড় কেলেঙ্কারি খবর কি নতুন সরকারের আইন মন্ত্রণালয় ধামাচাপা দিয়ে দিবে? মানে চোরের সাগরে দফাদার হবে, নাকি আইসিটিকে পুঁজি করে ঘুষ বাণিজ্যের পুরো চক্রটিকে জনসমক্ষে নিয়ে আসবে? পরপর দুটো অডিও রেকর্ড ফাঁস হয়েছে। দুটো অডিওতে ঘুষের জন্য দর কষাকষি ব্যক্তি একজন, তিনি হলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি থেকে সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার। এই অডিওগুলোর খবর প্রকাশ্যে আসার কয়েক ঘন্টা আগে তিনি পদত্যাগ করলেও শেষ রক্ষা হয়নি। গণমাধ্যমের খবরের সামনে চলে এসেছে জুলাইয়ের মামলা বাণিজ্যে কিভাবে দর কষাকষি করতেন আইসিটির প্রসিকিউটররা। ফাঁস হওয়া অডিও রেকর্ড থেকে জানা গেছে, মামলার আসামিকে অব্যাহতি দেওয়ার বিনিময়ে প্রসিকিউশন টিমের সদস্য ও তদন্ত সংশ্লিষ্টরা বড় অঙ্কের আর্থিক লেনদেনে
জড়িয়ে পড়েছেন। ফাঁস হওয়া দুটি অডিও রেকর্ডে দেখা যায় প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার ও আসামি পক্ষের আইনজীবী রেজওয়ানা ইউসুফের মধ্যে 1 কোটি টাকার বিনিময়ে আসামিদের নাম বাদ দেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে। রেজওয়ানা ইউসুফ চট্টগ্রাম 6 আসনের সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীর ভাতিজি। ফজলে করিম চৌধুরী বর্তমানে জুলাই আন্দোলন সংশ্লিষ্ট একটি মামলায় কারাগারে আছেন এবং তার ছেলে ফারাজ করিম চৌধুরী জামিনে রয়েছেন। অডিও রেকর্ড অনুযায়ী এই দুজনকে মামলা থেকে রেহাই দিতে 1 কোটি টাকা দাবি করা হয়েছিল। এই অর্থ কয়েক কিস্তিতে পরিশোধের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। টাইমস অব বাংলাদেশের খবরে বলা হয়েছে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং ট্রাইব্যুনাল সংশ্লিষ্টরা এই অডিওর প্রাথমিক সত্যতা নিশ্চিত করেছেন। 1 মিনিট 36 সেকেন্ড এবং 3 মিনিট 42 সেকেন্ডের দুটি কল রেকর্ডে আর্থিক লেনদেনের পাশাপাশি প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ, আব্দুল্লাহ আল নোমান, মইনুল করিম এবং তানভীর হাসান জোহার নামও উঠে আসে, যদিও এদের সবাই এখনো বহাল তবিয়তে আছে। চট্টগ্রাম 6 বা রাউজান আসনে আওয়ামী লীগ থেকে 5 বার সংসদ সদস্য ছিলেন ফজলে করিম চৌধুরী। 2024 সালের 16 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় চট্টগ্রাম শহরে 3 জন নিহত হয়। ওই ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়। দুদিন পর অর্থাৎ 2024 সালের 18 জুলাই শহরে আরো 2টি হত্যার ঘটনায় ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ আনা হয়। 2025 সালের 16 ফেব্রুয়ারি তাকে প্রথমবার আইসিটিতে হাজির করা হয়। ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অভিযোগপত্র দাখিল করা হয়নি। এর বাইরে দণ্ডবিধির আওতায় করা মামলায় তাকে ফৌজদারি আদালতে গ্রেপ্তার দেখানো হয়েছে। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, ABM ফজলে করিম চৌধুরীর পরিবারের দাবি, সাবেক এই সংসদ সদস্যকে আটকের প্রায় 2 মাস পর গত বছরের এপ্রিলে প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার প্রথম তাদের সঙ্গে যোগাযোগ করেন। তারা জানান, এই প্রসিকিউটর তাদের বলেছিলেন অর্থের বিনিময়ে তিনি ফজলে করিম চৌধুরীর জামিন নিশ্চিত করতে পারবেন। তদন্ত প্রতিবেদনের একটি অনুলিপি পেতেও সহায়তা করতে পারবেন তিনি। শুরুর দিকে সে আলাপগুলো রেকর্ড করা হয়নি বলে পরিবারটি জানিয়েছে। পরিবারের দাবি, পরবর্তী আলাপগুলোয় সাইমুম রেজা তাদের আইসিটির কয়েকজন তদন্ত কর্মকর্তাকে টাকা দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। সাইমুমের দাবি, ওই কর্মকর্তা ফজলে করিম চৌধুরীর বিচারের দাবি করে আসা মনিরিয়া নামে একটি ধর্মীয় সংগঠন থেকে ঘুষ নিয়েছেন। 2025 সালের শেষের দিকে পরিবারটি সাইমুম রেজার সঙ্গে তাদের কথোপকথন রেকর্ড করা শুরু করে বলে প্রথম আলো এবং নেত্র নিউজকে জানিয়েছে। তাদের হিসাব অনুযায়ী সাইমুম রেজা মোট 26 বার তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। মধ্যস্থতাকারীদের মাধ্যমে এবং নিজে অন্তত 14 বার ঘুষ চেয়েছেন। গত বছরের 11 ডিসেম্বর ফজলে করিম চৌধুরীর পরিবার তার জরুরি চিকিৎসা চেয়ে ট্রাইব্যুনালে লিখিত আবেদন করে। আবেদনটি জমা দেওয়ার প্রায় 10 মিনিট পর সাইমুম রেজা তালুকদার তাদের ফোন করেন। পরিবারের ভাষ্যমতে সাইমুম জানান, ইতিমধ্যে আবেদনের বিষয়ে অবগত আছেন। তিনি প্রশ্ন তোলেন, কেন তারা আগে থেকে তার সঙ্গে যোগাযোগ করেননি। তিনি ইঙ্গিত দেন, আবেদনটি মঞ্জুর করার জন্য অর্থের প্রয়োজন হবে। এই ফোন কলটি রেকর্ড করা হয়নি, তবে ওই দিন সন্ধ্যায় আরেকটি কথোপকথন রেকর্ড করা হয়। তাতে সাইমুম রেজা তালুকদার আবারও অর্থের বিষয়টি তোলেন। ফজলে করিমের পরিবার তাকে জিজ্ঞাসা করেছিল তিনি কত টাকা চান। তিনি বলেছেন, আলটিমেটলি যদি একটা ব্যবস্থা করা যায় তাহলে সব মিলিয়ে ওনার ব্যাপারে একটা এক্সপেকটেশন থাকবে যে 1, তিনি এটি কিস্তিতেও হতে পারে বলে জানান, সেটা 10, 20 যাই হোক না কেন। পরিবারটিকে তিনি কথোপকথন দিয়ে 1 কোটি টাকা বা 10 বা 20 লাখ টাকার কিস্তি বুঝিয়েছিলেন। পরবর্তী আলাপগুলোয় এ বিষয়ে স্পষ্ট হয়ে ওঠে। একই কথোপকথনের সময় সাইমুম রেজা মামলার বিষয়ে প্রসিকিউশনের ভিতরের সভাগুলো নিয়েও আলোচনা করেন। তিনি ইঙ্গিত দেন যে তদন্তকারীরা প্রমাণ পেতে হিমশিম খাচ্ছেন। যেহেতু পুলিশ কিছুই পাচ্ছে না, এখন বড় বড় কয়েকজন দিয়ে ওরা এটা করাতে চায়। অবশ্যই তারা তাকে ফাঁসাতে চায়, ফজলে করিম সাহেবকে ফাঁসাতে চায়। দর্শক, বিষয়টি এমন নয় যে প্রসিকিউটর সাইমুম বিষয়টি একাই করেছেন। ঘুষের বিনিময়ে মামলা বাণিজ্যের এই প্রক্রিয়ার খবর জানতেন তখনকার চিফ প্রসিকিউটর জামাতপন্থী আইনজীবী তাজুল ইসলাম। গত বছরের 18 ডিসেম্বর ফজলে করিমের পরিবারের সদস্যরা ট্রাইব্যুনালের তৎকালীন প্রধান প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে দেখা করেন এবং অর্থ চাওয়ার অভিযোগের বিষয়টি জানান। ফজলে করিমের পরিবারের একজন সদস্য বলেন, প্রধান প্রসিকিউটরকে এই দুর্নীতি এবং প্রসিকিউটরাল অসাধারণ সম্পর্কে সচেতন করতে তারা চেয়েছিলেন।
একই সঙ্গে তারা তাকে অনুরোধ করতে চেয়েছিলেন যাতে তিনি যথাযথ ব্যবস্থা নেন এবং নিশ্চিত করেন তদন্ত ও পরবর্তী কার্যক্রমগুলো কোনো পক্ষপাত ছাড়াই যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে এবং সুষ্ঠুভাবে হয়। পরিবারের সদস্যদের দাবি, 10 ডিসেম্বরের কথোপকথনের সেই রেকর্ডটি তারা তাজুল ইসলামকে শুনিয়েছিলেন, তবে তাকে কোনো কপি দেননি। এরপর সাইমুম রেজাকে ফজলে করিমের মামলা থেকে সরিয়ে দেওয়া হয়, যদিও তিনি ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে কর্মরত রয়েছেন। এ বিষয়ে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, সাক্ষ্য প্রমাণে প্রমাণিত না হওয়া পর্যন্ত কেবলমাত্র অভিযোগের ভিত্তিতে কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেন না। কোনো প্রমাণই পেশ করা হয়নি। গত বছর 29 ডিসেম্বর আবারও ফজলে করিম চৌধুরীর পরিবারকে ফোন করেন সাইমুম রেজা তালুকদার। তিনি বলেন, চিফ প্রসিকিউটর বলছিলেন তার কাছে অডিও রেকর্ড আছে, এই আছে, সেই আছে। আমি তো একটু অবাক হচ্ছি, হয়তো ব্লাফও দিয়েছে। তখন ফজলে করিম চৌধুরীর পরিবারকে সাইমুম রেজা তালুকদার সতর্ক করে বলেন যেন তারা তাদের ফোনে নিরাপত্তা নিয়ে সাবধানে থাকেন। ফজলে করিম চৌধুরীর পরিবারের ভাষ্য অনুযায়ী ডিজিটাল প্রযুক্তি আইন বিষয়ে বিশেষজ্ঞ সাইমুম রেজা তালুকদার সম্ভবত ভেবেছিলেন যে এসব কথোপকথন সরকারি কোনো নজরদারি সংস্থার মাধ্যমে রেকর্ড করা হয়েছে। ফজলে করিম চৌধুরীর পরিবারই যে তা রেকর্ড করেছে সেটা তিনি বুঝতে পারেননি। এ ধারণার কারণে টাকার বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যান তিনি, জোর দেন ফোনের নিরাপত্তার বিষয়টির উপর। 12 ফেব্রুয়ারি বিএনপি নির্বাচনে জেতার 9 দিন পর জামায়াতে ইসলামের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তার জায়গায় নিয়োগ দেওয়া হয় বিএনপি পন্থী হিসেবে পরিচিত আইনজীবী আমিনুল ইসলামকে। নতুন চিফ প্রসিকিউটর নিয়োগের পরদিন গত 24 ফেব্রুয়ারি ফজলে করিম চৌধুরীর পরিবারকে আবার কল করেন সাইমুম রেজা তালুকদার। কলে বলেন তিনি আবার এই মামলাতে ইন করবেন। সাইমুম রেজা কলে আরো বলেন প্রসিকিউটররা শিগগিরই ফাইলগুলো পর্যালোচনা করবেন, ফজলে করিম চৌধুরীর জামিনের পক্ষে তিনি যুক্তি তুলে ধরবেন, প্রধান প্রসিকিউটরকে তার মতো করে বিষয়টা ব্যাখ্যা করবেন। তার পক্ষ থেকে চেষ্টা থাকবে যেন মামলাটা কঠিন না হয়ে যায়, অন্তত ফজলে করিম চৌধুরী যেন জামিন পান। এসব কথা বলার পর আবার টাকার প্রসঙ্গে ফিরে যান সাইমুম রেজা তালুকদার। তিনি বলেন এ ধরনের কোনো কিছু প্রসিকিউটরদের কানে যাওয়া মানেই হচ্ছে তার কাজ করার জায়গাটা বন্ধ হয়ে যাওয়া। এরপর আগে যে টাকার অঙ্ক বলেছিলেন সেটি আবার উল্লেখ করেন সাইমুম রেজা তালুকদার। তিনি বলেন, লাস্ট টাইম আমি বলেছিলাম যদি আলটিমেটলি ওনাকে ছুটায় নিয়ে আসা যায়